প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাদের যৌক্তিক এবং ন্যায়সঙ্গত দাবি দশম গ্রেড পদমর্যাদা দাবি নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নারী এবং পুরুষ শিক্ষকবৃন্দ উপস্থিত হয়েছে। তাদেরকে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা জানাই এবং আপনারা এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করেছে। কালকে এই দেশের একজন শিক্ষক আমাদের অফিসে গিয়ে দাওয়াত দিয়েছেন। আপনাদের প্রতি সম্মান আপনাদের প্রতি এই শহীদ মেনে এসেছি। প্রকৃত সকালবেলা আসার এত প্রোগ্রাম এবং এত মিটিং যদি অংশ নিতে হয় শরীর ক্লান্ত, তো সকালবেলা মনে হচ্ছে একটু ডিফিকাল্ট হচ্ছে আসা। তারপরে আমি ফ্রেশ করেছি। কালকেই তারা বলেছে যে 4টা পর্যন্ত অন্তত চলবে, তারপর বলেছে অন্তত নামাজের পরে আপনারা এখানে যাবো। তো আমার পেছন থেকে দুয়েক ভাই বলেছিল যে আমরা এখানে শুধু এক দফা দাবি আমাদের, সেটি হচ্ছে সহকারী শিক্ষকদের দশম গ্রেডের এই দাবির সাথে আমি একমত, রফিক ভাই বক্তব্য রেখেছে একমত। কিন্তু আমাদেরকে যদি আপনারা কোনো প্রোগ্রামে ডাকেন, যেহেতু আমরা রাজনৈতিক দলের প্রধান, সেই রাজনৈতিক দলের মেম্বার, আমরা কথা বললে পারিপার্শ্বিক কিছু জাতীয় ইস্যু, সাম্প্রতিক ইস্যু নিয়ে কথা বলাটা আসে আমাদের। আপনারা যেমন বলছেন সহকারী শিক্ষকরা, কিন্তু আমরা অনেকদিন ধরে বলে আসছি, আমাদের কাছে কেউ আসেনি, কেউ তাদের এই কথা বলেনি। আমরা তো ছাত্র ছিলাম, আমরাও তো শিক্ষকদের জীবনযাত্রা এবং সমাজে তাদের যে বাস্তবতা দেখেছে। একজন শিক্ষককে সবাই সম্মান করে, সালাম দেয়, সেটা ঠিক আছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে প্রাইমারি স্কুলে কিংবা হাই স্কুলে এমপিভুক্ত কিংবা যারা দ্বিতীয় শ্রেণীর চাকরি করেন, তারা যে বেতন পান, সেই বেতন দিয়ে বর্তমান আর্থসামাজিক বাস্তবতায় সমাজে আসলে মানসম্মত ভাবে চলা যায় না। যে টাকা দিয়ে তো সম্মান হয় না, টাকা দিয়ে সম্মান হয় না সেটা ঠিক আছে, কিন্তু এই সমাজের সাথে সংগতিপূর্ণভাবে চলার জন্য অর্থ একটা বড় ফ্যাক্টর। একজন সেই স্কুলের শিক্ষক, মানুষ শিক্ষক কত ধনী দরিদ্র কোটিপতি লাখপতির ছেলে মেয়েকে সে পড়ায়, তাকে একটি সামাজিক অনুষ্ঠানে দাওয়াত দিলে সেখানে তার একটা ডোনেট করতে হয়। শিক্ষিত একজন মানুষ, শিক্ষক, তার একটা আত্মীয় স্বজন বিপদে পড়লে, অসুস্থ হলে একটা তদবিরের জন্য, সহায়তার জন্য তার কাছে আসে। তার অনেক ধরনের নেটওয়ার্ক, কিন্তু সে নিজেই যে এই 17-18,000 টাকার বেতন পায়, এই বেতনে বর্তমান বাজার ব্যবস্থায় আসলে চলে না। আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখছি বাজারে। এখন শিক্ষকদের কাছ থেকে আমরা মানসম্মত শিক্ষা চাই। এই আন্দোলনে 2018 সালে আমরা আন্দোলন করেছিলাম। এইবার ছাত্র আন্দোলনটা শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নয়, আপনাদের ঢাকার উঁচু শ্রেণীর লোকেরা একটু প্রতিষ্ঠিত, যারা আর্থিকভাবে ভালো, বাস করে বলা হয় ধরেন গুলশান, বনানী, ধানমন্ডি, এই উঁচু তলার মানুষরাও কিন্তু এইবারের আন্দোলনে নারী, পুরুষ, মা, সন্তান, বাবা, সামরিক বাহিনী, পুলিশ, সমস্ত ব্যবসায়ী লোকজন এই আন্দোলনে এবার নেমেছে। গত ফাঁসিবাদের আমাদের ভুক্তভোগী ছিল, তারা একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে নেমে এসেছিল। কারণ যখন ছাত্রদের পরিষ্কার ঘোষণা ছিল ফাঁসিবাদী রাষ্ট্র ব্যবস্থার বিরোধ এবং একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, একটা নতুন সামাজিক চুক্তির মধ্যে দিয়ে আমরা আগামী নতুন বাংলাদেশ নির্মাণ করব। আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলো, বিভিন্ন রাজনৈতিক দল এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। রাজনৈতিক দলের নিজস্ব আদর্শ, এজেন্ডা আছে। আমরা একটা দল, ভাই একটা দল, জামাত একটা দল, ইসলামী আন্দোলন একটা দল, কিন্তু কমন আদর্শ এবং এজেন্ডা আছে শিক্ষকদের। আমি মনে করি নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই, তবে শিক্ষকদেরকে অগ্রভাগে রাখতে হবে। নতুন বাংলাদেশ নির্মাণ করার জন্য সর্বপ্রথমে শিক্ষকদেরকে ফ্যাসিলিটেট করা দরকার। বলেছেন দশম গ্রেডে, আমি দ্বিমত, আমি এটা চাই।
চাই না, আমি চাই প্রথম শ্রেণীতে। শিক্ষকরা কেন দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চাকরি করবে? শিক্ষকরা শিক্ষকরা যদি সমাজ গড়ার কারিগর হয়, অস্ট্রেলিয়ান না, তারা যদি দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়, তাহলে তারা প্রথম শ্রেণীর নাগরিক বানাবেন। পরিষ্কার দাবিতে সমস্ত শিক্ষক, প্রাইমারি কিংবা হাই স্কুল শিক্ষকদেরকে প্রথম শ্রেণীর চাকরি উন্নীত করতে হবে। আমাদের দুর্ভাগ্য যে আপনার আপনাদের ছাত্র যাদেরকে পড়ান তারা সচিব হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়, কিন্তু এই অবাকের ছাত্ররা তাদের উস্তাদদের কথা মনে রাখে না। প্রাইমারি স্কুলের শিক্ষকরা, আমার মা মারা গিয়েছে অনেক ছোটবেলায়, তখন আমার বয়স প্রায় 2.5 বছরের মতো। আমার মনে আছে কিন্তু আমার নাক দিয়ে যেটা বলে পানি পড়লে ঠান্ডায় শিক্ষক ছিলেন না, পুরুষ শিক্ষক ছিলেন, মহিলা শিক্ষক ছিলেন, সবাই আদর করতে, অনেক সময় নাক মুছে দিতেন কাপড়ের কোনা দিয়ে। রফিক ভাই যেটা বলেছে এটি একটি বাস্তবতা, মানুষের প্রতি ভক্তি শ্রদ্ধা, এটি তো আসলে অন্তর্জাল। অবশ্যই আমরা সব শ্রেণীর শিক্ষকদেরকে সম্মান করি, কিন্তু রফিক ভাই বলেছেন এটা বাস্তবতা। কিন্তু এই বাস্তবতা বোধ হয় এখন না, এখনকার ছাত্ররা যে শিক্ষকদেরকে পাশে সালাম করা, এটা মনের শ্রদ্ধা থেকে আমরা আমাদের শিক্ষকদের করেছি, এবং আমাদের শিক্ষকরা আমাদেরকে শাসন করেছে, যার ফলে আপনার যারা চিনেন না তারা হয়তো গুগলে সার্চ করে, ইউটিউবে সার্চ করে জানবেন, আর যারা চিনেন তারা তো চিনেন। পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়ন, নামি চর বিশ্বাস, মানে বোঝাচ্ছে একটা চরাঞ্চল এলাকা। সেখান থেকে পড়াশোনা করেছিলাম এবং ক্লাস 5 বৃত্তি পেয়েছিলাম, যার কৃতিত্ব শিক্ষকদের। আমার ফ্যামিলিতে আমার বড় ভাই কিংবা আমার বাবা তারা আমাকে খুব পড়িয়েছে, গাইড করেছে, সেটা না, ভালো ছাত্রদের শিক্ষকরাই নাটক করেছে। গ্রামের শিক্ষকদের, আবার শহরের শিক্ষকরা কষ্ট নেই, গ্রামের শিক্ষকদের আমি কিন্তু জ্ঞান করেছি, এই একটা মানবিক চরম একটা মানবিক মূল্যবোধ দেখেছি। অনেক শিক্ষক গরিব মানুষের ছেলে বই কিনতে পারে না, গাইড কিনতে পারে না, তখন গাইডের টাকা দিয়ে সেই শিক্ষকদের যদি আসলে এই সমাজে চলাফেরার জন্য একটু স্ট্যান্ডার্ড লাইফ লিড করার জন্য তাদের একটা মানসম্মত বেতন কাঠামো না থাকে, তাহলে আমরা সোনার বাংলাদেশ নির্মাণ করার জন্য সোনার মানুষ কিভাবে পাবো? বলছি কেউ এমপি হওয়ার কথা বলছি, মন্ত্রী হওয়ার কথা বলছি, নির্বাচনের কথা বলছি, সংস্কারের কথা বলছি, কিন্তু যারা এই সব কিছু কেন্দ্রবিন্দুতে কাজ করতে পারবে, আগামী নির্বাচনে যদি আমরা চাই নির্বাচনের সঠিক এবং নিরপেক্ষ দায়িত্ব পালন করবে শিক্ষকরা, সেই শিক্ষকদের যদি আমরা দাবি দেওয়ার প্রতি আমাদের মনোযোগ না থাকে, শিক্ষকদের প্রতি আমাদের দৃষ্টি না থাকে, তাহলে আমরা নিশ্চিতভাবে নতুন বাংলাদেশ নির্মাণ করব। দাবির সাথে আমি পুরোপুরি একমত, এবং আমি বলছি যে আমি ন্যূনতম সকল শ্রেণীর শিক্ষককে যেন প্রথম শ্রেণীর চাকরিতে উল্লেখ করা হয়। একজন বিশ্ববরেণ্য মানুষ, সারা বিশ্বের বিভিন্ন দেশে চলাফেরা করেছেন, বিভিন্ন দেশের সোসাইটির মানুষের সাথে মিশেছে। পশ্চিমা দেশগুলোর শিক্ষা ব্যবস্থা উন্নত, কারণ সেখানে শিক্ষকদের মর্যাদা, বেতন, সুযোগ সুবিধা অনেক উচ্চতায়। তো এই সরকারের দ্বারা অন্তত এই শিক্ষা ক্ষেত্রে একটা পরিবর্তন আসবে, শিক্ষকদের জীবনযাত্রার দিকে তারা দৃষ্টিপাত করবেন, এটা আমরা প্রত্যাশা করতে পারি। নিজে একজন শিক্ষক, শিক্ষক ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার একজন শিক্ষক, সালেউদ্দিন মাহমুদ অর্থনীতিবিদ, তারপরে বিভিন্ন শিক্ষকতা করছেন। এই উপদেষ্টা পরিষদেও কিন্তু অনেক শিক্ষক রয়েছে, এমনকি আমাদের বড় একটি রাজনৈতিক দল যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কিন্তু কলেজের একজন শিক্ষক। আমরা আশা করব আপনাদের দাবি দেওয়া নির্বাচন
আমাদের পেছন থেকে একজন বলেছেন যে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছেন, সাংবাদিক বক্তব্যে আমরা দেখেছি দেশ এবং বর্তমান বাস্তবতায় যুগোপযোগী কিছু বার্তা তার কাছ থেকে আসতেছে, তাতে আমরা খুশি। এই ধরনের লিডারশিপ আমাদেরকে স্বপ্ন দেখায়, আশান্বিত করে। শিক্ষকদের কথা, অনারেবল সেক্রেটারির কথা বলছে, তাহলে প্রধান দল এই মুহূর্তে বিএনপি। রাজপথের আন্দোলন সরকারের মধ্যে দিয়ে সরকার পরিবর্তন করেছে, আমরা আছি সবাই এই দাবির পক্ষে। আমাদের দাবি ঝুলে থাকবে কিভাবে? আমরা এই সচিব মহোদয়দেরকে বলবো, আমলাতন্ত্রের জটিলতার লাল ফিতার দৌলতটা আপনারা দেখাবেন না। মিটিংয়ে এজেন্ডা উঠলে করা যেতে পারে, যাওয়া যেতে পারে। আপনার প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তো আমি আশা করি তারা বিষয়টা যৌক্তিকতা সহকারে বিবেচনা করবে। কিন্তু আপনাদের প্রতি আমার একটা দাবি থাকবে যে আমি আপনাদের প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও বা এই মুহূর্তে হাত